নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে এটার্নালের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব এবং তার সাথে সাথে কোম্পানির ম্যানেজমেন্ট কনকলে যে সমস্ত আউটলুক শেয়ার করেছে, কোম্পানির কি আগামী দিনের জন্য অপরচুনিটি আছে তার পুরোটা কিন্তু আমি ডিসকাশন করব। তো না কেটে ভিডিওটা শেষ অবধি দেখুন। তো প্রথমেই চলে আসি, কোম্পানির কিন্তু চারটে বিজনেস সেগমেন্ট আছে। প্রথমটা হচ্ছে ব্লিঙ্কিট। ব্লিঙ্কিটের নাম আপনারা সবাই শুনেছেন। ব্লিঙ্কিট কি করে? গ্রসারি থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, মাছ মাংস থেকে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে যে সমস্ত বডি কেয়ার বলুন, পার্সোনাল কেয়ার বলুন, বা ধরুন বিভিন্ন রকমের যে হোম অ্যাপ্লায়েন্সেস বলুন, মানে ধরুন আপনার গিজার থেকে শুরু করে, আয়রন থেকে শুরু করে সমস্ত কিন্তু কিছু তারা 10 মিনিটের মধ্যে ডেলিভারি করে। সেকেন্ড যে সেগমেন্টটা আছে সেটা কিন্তু হচ্ছে ফুড ডেলিভারি সেগমেন্ট, যেটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটোর কাজ হচ্ছে খাবার ডেলিভারি করা, আপনারা সবাই জানেন। থার্ড যে সেগমেন্ট সেটা হচ্ছে হাইপার পিওর। হাইপার পিওর মানে হচ্ছে কোম্পানি এই হোটেলে যে সমস্ত কাঁচামাল লাগে, মানে হোটেলে যে সমস্ত মানে রান্না করবার জন্য কাঁচামাল লাগে, সেগুলো তারা ডেলিভার করে। যেমন ধরুন কাঁচা শাকসবজি থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে এবং অন্যান্য যে সমস্ত আইটেম আছে সেগুলো। এবং 4 নম্বর সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ডিসক্রিট। এটাকে মানে ডিস্ট্রিক্ট অথবা গোয়িং আউট, দুটো যে কোনো নামই মানে কোম্পানি বলে। তো এর মাধ্যমে আপনার কি করতে পারেন, ধরুন আপনি কোনো আইপিএল এর ম্যাচ দেখতে যাবেন, তো আপনি আইপিএল এর টিকিট বুক করতে পারেন কোনো একটা স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার জন্য। তারপরে ধরুন আপনারা বাড়ির সবাই মিলে একদিন কোনো একটা আইনক্সে সিনেমা দেখতে যেতে চান, তার টিকিট বুক করতে পারেন। তারপরে ধরুন আপনারা কোনো একটা বড় ধরুন রেস্টুরেন্টে সবাই মিলে, পরিবারের সবাই মিলে একদিন খেতে যেতে চান, তো টেবিল বুক করতে পারেন। তো এটা হচ্ছে একটা বুকিং প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে কোম্পানির ওভারঅল বিজনেস। এইবার আমরা চলে আসি কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, অর্থাৎ কোম্পানি এই কোয়ার্টারে রেজাল্ট কেমন করেছে। যদি আপনি রেভিনিউ গ্রোথ দেখেন তাহলে কিন্তু দেখবো কোম্পানি রেভিনিউ গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে কিন্তু ডবল গ্রোথ করেছে। মানে 196%, ডবল নয়, মানে বলা যায় ডবলেরও বেশি, মানে 4 গুণ গ্রোথ করেছে। 196% কিন্তু রেভিনিউ গ্রোথ এসছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, কোম্পানির মার্জিন কিন্তু হিউজ এক্সপ্যান্ড করেছে। 1% মার্জিন ছিল গত বছর মার্চ কোয়ার্টারে ইবিডা মার্জিন। এই মুহূর্তে কিন্তু ইবিডা মার্জিন আছে 3%। হিউজ মার্জিন এক্সপানশন করেছে। এবার এটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। যদি আমরা প্যাট মার্জিন দেখি, সেখানেও কিন্তু মার্জিন গত বছরের থেকে বেড়েছে। গত বছর 1% এর নিচে ছিল, এবছর 1% এর কিন্তু উপরে গেছে। মোটামুটি 1% এর কাছাকাছি মার্জিন আছে। এবং প্যাট যেটা মানে নেট প্রফিট কিন্তু 4.5 গুণ গত বছরের থেকে গ্রোথ করেছে। তো অপারেটিং প্রফিটের তুলনায় কিন্তু নেট প্রফিটের গ্রোথ কিছুটা কম। তার একটাই কারণ হচ্ছে কোম্পানি কিন্তু লোন নিয়ে কিন্তু মানে তারা কিন্তু ইনভেস্ট করেছে বিভিন্ন জায়গায়, মানে তাদের বিজনেসের এক্সপানশন করছে। যখনই কোনো কোম্পানি লোন নিয়ে এক্সপানশন করে তখন কি হয়, তার ইন্টারেস্ট কস্ট আর ডেপ্রিসিয়েশন বেড়ে যায়। তার জন্য প্যাট গ্রোথটা বা প্যাট মার্জিনটা কিন্তু অপারেটিং যে লেভেল আছে, অপারেটিং প্রফিট মার্জিন লেভেলের থেকে কিন্তু কিছুটা কম। এবার চলে আসি পার্টিকুলার যে সেগমেন্টের পারফরমেন্সে। ধরুন এই মুহূর্তে যার মানে মেজর যে সেগমেন্ট গুলো, ধরুন প্রথম হচ্ছে যদি বলি ফুড ডেলিভারি সেগমেন্ট, মানে জোম্যাটোর যে ব্যবসা। সেখানে যদি একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক আছে যেটা সবার আগে আপনারা ট্র্যাক করবেন, সেটা হচ্ছে নেট অর্ডার ভ্যালু। নেট অর্ডার ভ্যালুতে এই কোয়ার্টারে গ্রোথ এসেছে কিন্তু 19%। এবং আপনি যদি এই কোম্পানিটাকে এর আগেও ট্র্যাক করে থাকেন, দেখে থাকবেন প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু তাদের এই নেট অর্ডার ভ্যালু কিন্তু গ্রোথ আসছে এবং গ্রোথটা কিন্তু বাড়তেই থাকছে। মানে এই মানে কোয়ার্টার ওয়ানে ছিল মোটামুটি ধরুন 14%-এর কাছাকাছি গ্রোথ। কোয়ার্টার টু তে সেখান থেকে গ্রোথ বাড়ালো এবং এখন কিন্তু 19% গ্রোথ আছে। কিন্তু যদি আপনি লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে দেখেন তাহলে কিন্তু গ্রোথ কিছুটা ফল করেছে। কিন্তু এখানে সিজনালিটি সবসময় মাথায় রাখবেন। মানে এখানে এই ধরনের শেয়ারে কিন্তু কখনো এই কোয়ার্টার অন কোয়ার্টার, মানে লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে, বিশেষ করে লাস্ট কোয়ার্টার ছিল কি ডিসেম্বর কোয়ার্টারের রেসপেক্টে মার্চ কোয়ার্টার কিন্তু কখনো কম্পারিজন করা যায় না। তার কারণটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টার যেটা, সেটা আমরা সকলেই জানি সেই সময় ফেস্টিভ সিজন থাকে, দিওয়ালি থাকে, বিভিন্ন রকমের অকেশন থাকে। তো যখন দিওয়ালি মানে বা কোনো রকমের অকেশন বেশি থাকে, তখন কি হয়, আপনি সবাই বেশি করে করে অর্ডার করি জোম্যাটোর প্ল্যাটফর্মে, তাই না? তো যখন অকেশন থাকে তখন কিন্তু মানুষ এই ধরনের প্ল্যাটফর্মে এসে বেশি করে কিন্তু খাবার অর্ডার করে। সেই জন্য কিন্তু ওই সময় কিন্তু নেট অর্ডার ভ্যালুর গ্রোথটা অনেক বেশি থাকে। তো সেই রেসপেক্টে যদি আপনি এই কোয়ার্টারে দেখেন তাহলে কিন্তু আপনার কম দেখাবে। কিন্তু আমরা এখানে কিন্তু দেখবো ওভার আ পিরিয়ড অফ টাইম, গত বছরের রেসপেক্টে এই বছর এবং প্রত্যেক কোয়ার্টার যদি আমরা তার আগের কোয়ার্টার গুলো দেখি, কোম্পানি কিন্তু এখানে হিউজ কিন্তু গ্রোথ এসছে, নেট অর্ডার ভ্যালু কিন্তু গ্রোথ এসছে। তো এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যদি এখন এই সিচুয়েশনটা দেখেন, যে আমরা জানি মিডল ইস্টে ওয়ার হয়েছে, মিডল ইস্টে ওয়ারের জন্য কিন্তু এলপিজি ক্রাইসিস রয়েছে। কারণ আমরা যে এলপিজি গ্যাস সেটা আনি হচ্ছে কাতার থেকে। এবার কাতারে কিন্তু এই যুদ্ধের জন্য আমরা দেখেছি ইরান কিন্তু সেখানে কিন্তু মানে পরমাণু মানে বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তো সেখানে এই যে এলপিজির দাম যে অনেক বেড়ে গেছে, তার জন্য কিন্তু বহু মানে রেস্টুরেন্টে রান্নার গ্যাস কিন্তু তারা ঠিকমতো পায়নি। অনেক জায়গায় আছে রান্নার গ্যাস মানে পেয়েছে, কিন্তু যতটা পরিমাণে পাওয়ার কথা তার থেকে কম পেয়েছে। এর জন্য কি আছে, তাদের যে মেনু লিস্ট আছে, মেনু লিস্টে বহু খাবার কিন্তু তারা মানে কমিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু এই নেট অর্ডার ভ্যালু কিন্তু 19% গ্রোথ এসছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ বহু রেস্টুরেন্টের আমরা দেখেছি
যে তাদের কিন্তু ঠিকমতো কিন্তু তারা বিজনেসই করতে পারেনি এই এলপিজি গ্যাসের অভাবে। তো এটা একটা বিশাল বড় ডেভেলপমেন্ট। দ্বিতীয় যদি আসি, আমি যদি কুইক কমার্সে দেখি, ব্লিঙ্কিট। ব্লিঙ্কিটটাই কিন্তু হচ্ছে তাদের মেন সেগমেন্ট। একটা সময় ছিল তাদের মেন ব্যবসা ছিল কিন্তু ফুড ডেলিভারি ব্যবসা। কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা ফুড ডেলিভারি মডেল থেকে কিন্তু নিজেদের বিজনেসকে শিফট করে তারা কিন্তু কুইক কমার্সে সব থেকে বেশি ফোকাস করেছে, কারণ কুইক কমার্স হচ্ছে সব থেকে বেশি প্রফিটেবল সেগমেন্ট। তো এই মুহূর্তে যদি আমরা কুইক কমার্সের নেট অর্ডার ভ্যালু যেটা বলি এনওভি, এনওভির গ্রোথ যদি আমরা দেখি সেটা কিন্তু 95%, মানে এনওভির গ্রোথ কিন্তু হিউজ এসছে। এবং লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে যদি এই কোয়ার্টারে দেখি, মানে আমরা যদি ডিসেম্বরের রেসপেক্টে মার্চ কোয়ার্টারে দেখি, 8% কিন্তু কোম্পানি এনওভিতে গ্রোথ এসছে। তাহলে এই যে হিউজ যে মানে আমরা যদি দেখছি যে এনওভির গ্রোথ, এই এনওভির গ্রোথটাও কিন্তু মানে আমরা মানে প্রত্যেকটা কোয়ার্টারে যদি ট্র্যাক করি আমরা দেখবো বাড়তেই থাকছে কোম্পানি। মানে কোম্পানি কিন্তু ধীরে ধীরে করে তাদের কিন্তু মানে ব্লিঙ্কিট যে সেগমেন্ট সেটা কিন্তু আরো কিন্তু শক্তিশালী হচ্ছে। যদি আমরা মানে লাস্ট কোয়ার্টারের রেসপেক্ট এই কোয়ার্টার দেখি 8% গ্রোথটা দেখে মনে হচ্ছে কিছুটা কম। তার কারণটা হচ্ছে আবারও ওই একই যুক্তি, সেটা হচ্ছে একটা ফেস্টিভ সিজন। মানে যে কোয়ার্টারে অকেশন থাকে প্রচুর, দিওয়ালি থাকে, দশেরা থাকে, নানা রকমের অকেশন থাকে, সেই কোয়ার্টারের সঙ্গে কিন্তু আপনি কম্পারিজন করতে পারেন না তার পরের কোয়ার্টারে। তো জেনারেলি এটা প্লাস হচ্ছে দেখবেন ডিসেম্বর কোয়ার্টারে যত দিন থাকে তার থেকে কিন্তু আপনার মার্চ কোয়ার্টারে কিন্তু দিন কম থাকে, কারণ আমরা জানি ফেব্রুয়ারি মাসে কিন্তু দিনের সংখ্যা কম থাকে। তো ওভারঅল কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কম্পারিজন নয়, আমরা কিন্তু ওভারঅল যদি ইয়ার অন ইয়ার কম্পারিজন করি তাহলে দেখবো হিউজ কিন্তু গ্রোথ এসছে নেট অর্ডার ভ্যালুতে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোম্পানি যে গাইডেন্স, কোম্পানি নেট অর্ডার ভ্যালু কিন্তু গাইডেন্স শেয়ার করেছে। আগামী বছর অর্থাৎ 27 সালের জন্য তারা বলছে 70 থেকে 80% গ্রোথ আসতে পারে। মানে 70 থেকে 80% তারা কিন্তু গ্রোথ গাইডেন্স দিয়েছে, নেট অর্ডার ভ্যালু গ্রোথ গাইডেন্স দিয়েছে, মানে তাদের নেট অর্ডার ভ্যালু 70 থেকে 80% বাড়বে পরের বছর। আগামী 3 বছরের জন্য তারা 60% গ্রোথ গাইডেন্স দিয়েছে সিএজিআর বেসিসে। মানে আপনি যদি অন অ্যান অ্যাভারেজ দেখেন, মানে আগামী 3 বছর তারা ওভারঅল 60% কিন্তু তাদের নেট অর্ডার ভ্যালু গ্রোথ আসবে। এই গাইডেন্সটা তারা কিন্তু আগে বলেছিল 100%। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, তারা কিন্তু নিজেদের গাইডেন্স রিডাকশন করেছে। কিন্তু আমি বলবো যে এই রিডাকশন সত্ত্বেও কিন্তু এটা কিন্তু খুব একটা নেগেটিভ ব্যাপার না। তার কারণটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে। প্রথমে আপনি দেখবেন ব্লিঙ্কিট মোটামুটি একাই এই ব্যবসাগুলো করতো। এই সব থেকে আগে কুইক কমার্স 10 মিনিটে ডেলিভারি দেওয়া চালু করেছিল। তারপরে দেখবেন ধীরে ধীরে এখানে কিন্তু কম্পিটিশন বাড়ছে। সুইগির ইনস্টামার্ট রয়েছে, তারপরে হচ্ছে জেপ্টো রয়েছে, তার সাথে আপনার নতুন ডিল শেয়ার থেকে শুরু করে আরো অনেক কোম্পানি, বিগ বাস্কেট, সবাই কিন্তু ধীরে ধীরে করে এখানে চলে এসছে। ফলে হিউজ কম্পিটিশন রয়েছে। এই হিউজ কম্পিটিশনের মধ্যে যে তারা নেট অর্ডার ভ্যালুর যে গ্রোথ গাইডেন্স দিয়েছে সেটা কিন্তু একদম এক কথায় ফাটাফাটি, মানে ফেনোমেনাল। এবার তার সাথে সাথে আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা কিন্তু তাদের ইবিডা, মানে যে অপারেটিং প্রফিট, সেই অপারেটিং প্রফিটের কিন্তু একটা মানে গাইডেন্স শেয়ার করেছে, যেটা হচ্ছে 29 সালের মধ্যে তারা $1 বিলিয়ন অপারেটিং প্রফিট করবে। $1 বিলিয়ন অপারেটিং প্রফিট, অর্থাৎ মানে আজকে যদি আমি ধরে নিই ডলারের সঙ্গে আমাদের রুপির যে কনভার্সন রেট, সেটাকে আমি যদি একটুখানি মানে আমি এখন তো রুপির দাম পড়ে গেছে বলে কনভার্সন রেট মানে অনেকটাই মানে $1 রেসপেক্টে এখন টাকার দাম কিন্তু মোটামুটি 94-95 এই লেভেলে চলছে। তা আমি যদি একটুখানি কনজারভেটিভ লেভেলে যদি কি ধরি যে না রুপির রেসপেক্টে যে ডলার রেসপেক্টে যে রুপির ভ্যালু সেটা মোটামুটি 90-85 থেকে 90 রেঞ্জে থাকবে, তাহলে কিন্তু 8,500 থেকে 9,000 কোটি টাকা কিন্তু রেভিনিউ কিন্তু 29 সালের মধ্যে আসবে। তো আপনি যদি গ্রোথ ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন 90%-এর উপর গ্রোথ। তার মানে হচ্ছে হিউজ কিন্তু এই নেট অর্ডার ভ্যালু কিন্তু তারা গ্রোথের কিন্তু নেট অর্ডার ভ্যালু নয়, তাদের যে ইবিডা মানে অপারেটিং প্রফিটের কিন্তু তারা হিউজ গাইডেন্স দিয়েছে, মানে তারা হিউজ অপারেটিং প্রফিট কিন্তু আনতে চলেছে। এবং যেহেতু তারা অপারেটিং প্রফিটের একটা হিউজ গাইডেন্স দিয়েছে, তার জন্য তারা কিন্তু মার্জিন গাইডেন্সও বাড়িয়েছে। এই মুহূর্তে যদি আপনি ব্লিঙ্কিটের মার্জিন দেখেন তো মোটামুটি 3%-এর নিচে আছে। তো বলছে নেক্সট 3-4 বছরে এটা 3 থেকে 3.5%-এ চলে যাবে, এবং বিয়ন্ড দ্যাট মানে আমি যদি লং টার্মে দেখি তো তারা বলছে 5 থেকে 6% কিন্তু তারা এই সেগমেন্টে কিন্তু ওভারঅল অপারেটিং প্রফিট মার্জিন আনবে। তো কোম্পানি যে এই যে পজিটিভ মানে এতটা যে পজিটিভ মার্জিনের গাইডেন্স দিচ্ছে সেটা কোথা থেকে দিচ্ছে, মানে কিভাবে তারা এই মার্জিন অ্যাচিভ করবে সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে তারা কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট কিন্তু মানে গত যদি আপনি দেখেন 1-2-3 বছরে মানে গত 1-2 বছরে কিন্তু তারা অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। যখন কোম্পানি স্টার্ট হয়েছিল তখন তারা কি করতো, বেসিক যে সমস্ত জিনিস ধরুন কি বলবো শাকসবজি থেকে শুরু করে বেসিক যে সমস্ত গ্রসারি মুদিখানার মাল লাগে, তারপরে ধরুন বেসিক যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট লাগে সেইগুলোই কিন্তু তারা সাপ্লাই করতো। কিন্তু ধীরে ধীরে করে কিন্তু তারা বিভিন্ন রকম অন্যান্য জিনিস ধরুন এই যে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস লাগে
মানে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ধরুন প্রেসার কুকার থেকে শুরু করে যেগুলো আমরা আগে কোথায় অর্ডার করতাম, এগুলো আমরা আগে অর্ডার করতাম কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম, ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, যেগুলো মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের ডেলিভারি দিত। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু এরা 10 মিনিটে ডেলিভারি দেওয়া শুরু করেছে। মানে আপনার ধরুন আপনি কি একটা গিজার অর্ডার করলেন, বা ধরুন একটা মানে ইস্ত্রি অর্ডার করলেন, বা এই ধরনের যে হোম ডোমেস্টিক হোম অ্যাপ্লায়েন্সেস আছে, ছোট ছোট হোম অ্যাপ্লায়েন্সেস আছে, ইলেকট্রনিক যে সমস্ত ছোট প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু তারা এখন কিন্তু 10 মিনিটের মধ্যে ডেলিভারি করে দিচ্ছে। এটা গেল একটা। প্লাস যদি আমরা দেখি তারা কিন্তু আগামী দিনে নতুন আরো প্রোডাক্ট লঞ্চ করবে, বিশেষ করে লার্জ ক্যাটাগরি প্রোডাক্ট, লার্জ ইলেকট্রনিক্স প্রোডাক্ট। যেমন ধরুন এখনো পর্যন্ত যদি আপনি দেখেন এসি কিন্তু তারা তাদের প্ল্যাটফর্মে কিন্তু সেভাবে কিন্তু বিক্রি করে না। এসি বলুন, টেলিভিশন বলুন, মানে যেগুলো রেফ্রিজারেটর বলুন, ফ্রিজ বলুন, সেগুলো তো মোটামুটি বড় মানে অনেক ওজনের প্রোডাক্ট। তো সেই ধরনের প্রোডাক্ট কিন্তু এখনো কিন্তু লোকে ওই অ্যামাজন, ফ্লিপকার্টের উপরই নির্ভরশীল। 10 মিনিটে ডেলিভারি কিন্তু হয় না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু কোম্পানি কিন্তু এই সমস্ত প্রোডাক্টও কিন্তু নিজেদের প্ল্যাটফর্মে কিন্তু আগামী দিনে বিক্রি করবে। মানে তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিন্তু অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, এবং এই সমস্ত প্রোডাক্ট যেগুলো এই যে বড় ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বা ধরুন এই মানে টিভি, ফ্রিজের মতো প্রোডাক্ট, সেখানে কিন্তু মার্জিন কিন্তু কোম্পানির বেশি থাকবে। এই কারণেই কিন্তু কোম্পানি কিন্তু তাদের মার্জিন গাইডেন্স কিন্তু বাড়িয়ে দিয়েছে। এটা গেল একটা। প্লাস আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু মোটামুটি এখন যদি আপনি দেখেন ভারতবর্ষের টপ 10-12টা মানে শহরে তাদের উপস্থিতি আছে। তারা কিন্তু এখান থেকে মানে অনেক জায়গা আছে যেখানে কিন্তু এখনো তারা সেভাবে ঢোকেনি। এমন অনেক টায়ার 2, টায়ার 3 মানে শহরতলি এবং গ্রামাঞ্চল আছে যেখানে ব্লিঙ্কিট এর কিন্তু ব্যবসাটা কিন্তু এখনো পর্যন্ত তাদের ডেলিভারি মানে তারা নেটওয়ার্ক গড়ে তুলতে পারেনি। কিন্তু আগামী দিনে কিন্তু এইসব জায়গাতেও কিন্তু তারা তাদের মানে ডেলিভারি নেটওয়ার্ক কিন্তু গড়ে তুলবে। মানে তাদের সামনে হিউজ অপরচুনিটি আছে কিন্তু এখনো, মানে একটা অনেক মানে বিগ একটা মানে এরিয়াতে কিন্তু তাদের এখনো প্রবেশ করার কিন্তু অপরচুনিটি রয়েছে। তো যেটা হচ্ছে একটা মানে দ্বিতীয় জায়গা। এবং তৃতীয় যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোম্পানির ডার্ক স্টোর। কোম্পানি এখন কিন্তু মানে আপনি যদি দেখেন আগে একটা শহরে মোটামুটি ধরুন কোম্পানির 1টা থেকে 2টো ডার্ক স্টোর থাকতো। কোম্পানি কিন্তু এখন এই একটা শহরের মধ্যে নিজেদের ডার্ক স্টোর কিন্তু বেশি বেশি করে ওপেন করছে। তার কারণটা কি? কারণ যত নতুন ক্লায়েন্ট আসছে তত নতুন অর্ডার মানে অর্ডারের পরিমাণ বাড়ছে। এবার আপনি এই প্ল্যাটফর্মে আসছেন অর্ডার দিতে কিসের জন্য? কারণ আপনি 10 মিনিটে ডেলিভারি পাবেন। এবার যদি কোম্পানি ডার্ক স্টোর না বাড়ায়, তাহলে কি হবে? একই মানে মানে সেম ডার্ক স্টোরে কত সে মাল রাখবে? এবং তার জন্য কি হবে? আল্টিমেটলি সে কিন্তু অর্ডার নিতে পারবে না। অর্ডার যদি নেয় তাহলে কাউকে তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবে, কাউকে বেশি দেরি করে ডেলিভারি করবে। কিন্তু এখানে তো সেই মডেল চলে না। তো সুতরাং এই 10 মিনিটে যদি তাকে ডেলিভারি করতে হয় টাইমলি, তাহলে কিন্তু তাকে অনেক বেশি ডার্ক স্টোর খুলতে হবে। তো কোম্পানি কিন্তু বেসিক্যালি এই ডার্ক স্টোর গুলোকে বিভিন্ন জায়গায় রেন্টে নেয়। তো তারা কিন্তু মানে একই শহরে আরো বেশি বেশি করে কিন্তু ডার্ক স্টোর রেন্টে নিচ্ছে। এবং এটা এই কারণেই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন এখন কিন্তু তারা, আমি বললাম, ওই যে বড় বড় যে সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আছে, ধরুন টিভি বলুন, ফ্রিজ বলুন, এসি বলুন, তো সেইগুলোর জন্য মানে সেগুলো কিন্তু মানে মানে আপনি যে স্টোরে রাখবেন একটা মুদির মানে ধরুন এক মানে চাল ডাল যতটা স্পেস জুড়ে থাকে তার থেকে কিন্তু টিভি, ফ্রিজ, এসি তার কিন্তু স্পেস বেশি লাগে। তো তার জন্য কিন্তু তাদের নতুন নতুন ডার্ক স্টোরে কিন্তু তাদের নিতে হচ্ছে, মানে লিজ নিতে হচ্ছে। তো বেসিক্যালি এই ডার্ক স্টোরেও কিন্তু কোম্পানির কিন্তু এক্সপানশন কিন্তু করতে হচ্ছে। তো মোটামুটি কোম্পানির কিন্তু এই ডার্ক স্টোর নিয়ে কোম্পানি ম্যানেজমেন্ট গাইডেন্সও দিয়েছে যে সেটা হচ্ছে মার্চ 2027 এর মধ্যে তারা কিন্তু 3000 ডার্ক স্টোর কিন্তু এড করবে। তার মানে ডার্ক স্টোর এড করছে মানে হচ্ছে তারা যে তাদের যে নিজেদের যে ওয়্যার হাউস আছে, ডার্ক স্টোর মানে কিছুই না, যে ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসের ক্যাপাসিটি তারা বাড়াচ্ছে। কারণ হচ্ছে এই যে ওয়্যার হাউসের ক্যাপাসিটি তারা বাড়াচ্ছে কারণ হচ্ছে তারা অনেক নতুন নতুন প্রোডাক্ট কিন্তু, যেটা আমি আগেই বললাম, তারা লঞ্চ করছে। তো এইখান থেকে কিন্তু কোম্পানি এই যে একটা মানে অ্যাম্বিশাস মানে একটা এত বড় যে মার্জিন গাইডেন্স দিচ্ছে, এবং এত বড় যে একটা তারা অপারেটিং প্রফিটের যে গাইডেন্স দিয়েছে আগামী দিনের জন্য, তারা কিন্তু এইখান থেকেই দিচ্ছে। মানে এটা কিন্তু হাওয়ায় যে দিয়েছে এমন কিন্তু নয়। নেক্সট আরেকটা মার্জিন লিভার যদি আমি এখানে শেয়ার করি, সেটা কোম্পানির যদি আমরা দেখি প্রতি মাসে কিন্তু তাদের কিন্তু কাস্টমারের সংখ্যা বাড়ছে, মানে নতুন নতুন ইউজার কিন্তু ব্লিঙ্কিটের প্ল্যাটফর্মে আসছে। তো সুতরাং নতুন ইউজার আসছে, কিন্তু আমরা যদি দেখি তাদের কস্ট কিন্তু সেইভাবে কিন্তু বাড়ছে না, কস্ট কিন্তু তারা একই রেখে দিয়েছে। এটাই কিন্তু একটা প্ল্যাটফর্ম বিজনেসের সুবিধা। একটা প্ল্যাটফর্ম তৈরি করার সময় যতটা খরচা হয়, প্ল্যাটফর্ম যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সেখানে নতুন নতুন করে কিন্তু আর খরচা করতে হয় না। তো সুতরাং দেখবো যে প্ল্যাটফর্মের যে কস্ট সেটা তো আর মানে বারবার লাগবে না। তো একবার প্ল্যাটফর্ম তাদের তো রেডি হয়ে গেছে। তো এখানে কি মেইন যে কস্ট যেটা হয় সেটা হচ্ছে আপনার নিজেদের প্ল্যাটফর্মে লোক আনতে গেলে, মানে নতুন নতুন কাস্টমারকে নিয়ে আসতে গেলে কিন্তু তাদের অ্যাডভার্টাইজিং এর পেছনে খরচা করতে হয়, মার্কেটিং এর পেছনে খরচা করতে হয়। এই অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং কিন্তু তারা করবে, এবং তার জন্য কিন্তু তাদের খরচা কিন্তু বাড়বে। কিন্তু সেই খরচাটা কিন্তু ওভারঅল যে তাদের মানে যে খরচা, সেই খরচার যে লেভেলটা, সেটা কিন্তু মানে অলরেডি যেহেতু তারা মানে একটা হিউজ অংশ আগেই করে রেখে দিয়েছে, অতটাও কিন্তু বাড়বে না।
সুতরাং তাদের যে মার্জিন, আমরা যদি দেখি কস্ট যদি ওভারঅল না বাড়ে তাহলে কিন্তু তাদের মার্জিন কিন্তু আরো বাড়বে। তো এইগুলো হচ্ছে কোম্পানির যে এই যে মার্জিন যে বাড়ানোর যে মানে মার্জিন বাড়ার যে গাইডেন্স দিয়েছে, এই সমস্ত রিজনের জন্য কিন্তু আগামী দিনে তারা কিন্তু সেইগুলো অ্যাচিভ করবে। পরের কোয়ার্টারের জন্য ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে সেটা যদি আমরা দেখি, পরের কোয়ার্টার মানে জুন কোয়ার্টার। এই কোয়ার্টারটা কিছুটা কোম্পানি যতটা মানে মানে সেই রেসপেক্টে যদি বলতে পারেন কিছুটা উইক কোয়ার্টার ছিল। বাট জুন যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারটা কিন্তু এই কোয়ার্টারের থেকে বেটার হবে। তার কারণ হচ্ছে সামার সিজনালিটি এফেক্ট। সামার সিজনালিটি এফেক্ট মানে হচ্ছে এই যে গরমকাল, গরমকালে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো বেশি বিক্রি হয়। সেটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। বিশেষ করে আপনাকে যদি আমি বলি, এই যে দেখবেন এখন ব্লিঙ্কিটে তো ফ্যানও বিক্রি হয়। ফ্যান বলুন, কুলার বলুন, এই ধরনের জিনিসগুলো বেশি বিক্রি হয়। তাছাড়াও অনেক ধরনের আপনার বিভিন্ন ক্যাটাগরির অনেক প্রোডাক্ট থাকে যেগুলো কিন্তু সামারে বেশি বিক্রি হয়। মানে গরমকালে বেশি বিক্রি হয়। তো সামার সিজনালিটি এফেক্ট এর জন্য কিন্তু জুন কোয়ার্টার কিন্তু তাদের বেটার হবে। এটা আমি ওভারঅল যেটা মানে ডিসকাশন করলাম সেটা হচ্ছে ব্লিঙ্কিটের। এবার ব্লিঙ্কিটই কিন্তু কোম্পানির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেগমেন্ট। সুতরাং এই সেগমেন্টকে কিন্তু আমাদের কিন্তু ক্লোজলি ট্র্যাক করতে হবে। মানে আগামী দিনে যে গ্রোথটা কিন্তু সবথেকে বেশি কিন্তু এই সেগমেন্ট থেকে আসবে। নেক্সট যেটা আছে ফুড ডেলিভারি সেগমেন্ট। ফুড ডেলিভারি সেগমেন্টটা যদি আমি দেখি, ফুড ডেলিভারি সেগমেন্টের মার্জিন সেটা কিন্তু ব্লিঙ্কিটের থেকে কিছুটা বেশি। মানে 5.5% মার্জিন আছে এবং এই মুহূর্তে মোটামুটি 20% এর কাছাকাছি কিন্তু রেভিনিউ গ্রোথ আছে। তো মোটামুটি কোম্পানি এই রেটেই কিন্তু গ্রো করবে। এবার কোম্পানির যেটা বক্তব্য হচ্ছে, আমরা দেখেছি লাস্ট ৩-৪ বছরে মানে কোম্পানি কিন্তু এই বিজনেসের উপর অনেক ডিপেন্ডেন্সি কমিয়েছে। প্রচুর কিন্তু এই যে জোম্যাটোর যে মানে এই যে ফুড ডেলিভারির ব্যবসার কথা বলছি, যেটা আমি জোম্যাটোর কথা বলছি, জোম্যাটোর উপর কিন্তু ডিপেন্ডেন্সি তারা কমিয়েছে। ব্লিঙ্কিটের উপর কিন্তু তারা ডিপেন্ডেন্সি বাড়িয়েছে। কারণ ব্লিঙ্কিটটা হচ্ছে অনেক বেশি প্রফিটেবল সেগমেন্ট। জোম্যাটোর যে ব্যবসা আছে সেখানে কিন্তু কোম্পানির যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের বিজনেসটাকে কিন্তু প্রোটেক্ট করা। তো তারা যেটা এখানে মানে বেশ কিছু স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা হচ্ছে, যেখানে তাদের সেল কম হয়, তো মানে বিশেষ করে কিছু জায়গা আছে তাদের সেল কিন্তু কম হয়। আবার কিছু জায়গা আছে তাদের কিন্তু সেল বেশি হয়। তো যেখানে তাদের সেলটা বেশি হয়, মানে ধরুন যেখানে তাদের মানে মানে বহু মানে ক্লায়েন্ট অলরেডি তৈরি হয়ে গেছে এবং যারা রেগুলার এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা অর্ডার করে। সেই সমস্ত জায়গায় তারা কিন্তু মানে তাদের প্ল্যাটফর্ম ফিসটা বাড়িয়ে দিচ্ছে এবং যে সমস্ত জায়গায় কিন্তু মানে কম সেল হয় বা কোম্পানি সেখানে এখন মানে খুব বেশি কিন্তু প্রেজেন্স নেই, সেখানে তারা সাবসিডি দিচ্ছে। যাতে করে ওই সমস্ত অঞ্চল থেকে তাদের বিজনেস আনা যায়। মানে এখনো পর্যন্ত বহু জায়গা আছে যেখানে কিন্তু তাদের অপরচুনিটি আছে। তবে কোম্পানির একটা পলিসি কিন্তু কোম্পানি ফলো করে। আপনি দেখবেন সুইগির প্ল্যাটফর্মে যদি আপনি কখনো যান, তারা দেখবেন যে আপনি ইনস্টামার্টে ধরুন কিছু শপিং করছেন। ১ম বার যখন যাবেন দেখবেন আপনাকে কিন্তু একটা তারা ডিসকাউন্ট দেবে। মাঝেই দেখবেন এই সমস্ত ডিসকাউন্ট আপনার সুইগিতে মানে ইনস্টামার্টে পাবেন, জেপ্টোতে পাবেন। আপনি ফুড ডেলিভারি সেগমেন্টে যদি দেখেন, দেখবেন কিন্তু সুইগিতে কিন্তু ডিসকাউন্টের পরিমাণটা বেশি থাকে। জোমাটো কিন্তু ডিসকাউন্ট অতটা দেয় না। আর ব্লিঙ্কিটের ক্ষেত্রে যদি দেখেন তো ব্লিঙ্কিট ডিসকাউন্টই দেয় না। মানে তারা কিন্তু এই ডিসকাউন্ট দেওয়ার বিরোধী। মানে ডিসকাউন্ট দিলে কি হবে? কাস্টমার তো চলে আসবে আপনার কাছে। আপনার কাস্টমারের সংখ্যা, ক্লায়েন্টের সংখ্যা বেড়ে যাবে। আপনার সেলস বেড়ে যাবে। কিন্তু আপনার মার্জিন বাড়বে না। তো এমন বিজনেস করে লাভ নেই যে যেখানে আমার সেলস বাড়বে কিন্তু আমার মার্জিন বাড়বে না। এটা গেল একটা। তো আমি মানে যেটা বলতে চাইলাম, তো এইগুলো হচ্ছে মানে এই মুহূর্তে যদি আমি ওভারঅল সিনারিওতে দেখি, তো এই হচ্ছে কোম্পানির যে সমস্ত মানে গ্রোথ আউটলুক, সেগুলো কিন্তু মানে কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু শেয়ার করেছে। এবার তার সঙ্গে আমি যদি চলে আসি চ্যালেঞ্জ, তো এই মুহূর্তে আমরা দেখছি এই যে ফুয়েলের মানে ফুয়েল ক্রাইসিস রয়েছে না? তো রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না। রান্নার গ্যাসের জন্য আমরা দেখেছি রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। যার জন্য কোম্পানির কাছে গ্যাস অ্যাভেইলেবিলিটি কম হচ্ছে। কোম্পানি কিন্তু মেনুও মানে অনেক মেনু কিন্তু কমিয়ে দিয়েছে অনেক রেস্টুরেন্ট। তার জন্য যেটা হচ্ছে এখানে সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে গ্যাসের দাম বেড়ে যাওয়া। তা গ্যাসের দাম বেড়ে গেলে কিন্তু তাকে কিন্তু তার প্ল্যাটফর্মের খরচা বাড়াতে হবে। তো এই প্ল্যাটফর্মের খরচা যদি সে মানে মানে না বাড়াতে পারে তাহলে কিন্তু তার মার্জিন কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। কিন্তু ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে তারা কিন্তু প্ল্যাটফর্মের কস্ট কিন্তু যতটা তাদের মানে এই গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য তাদের কিন্তু তারা তাদের প্ল্যাটফর্মের যে কস্ট আছে সেটা কিন্তু বাড়াতে পারবে বা বাড়িয়ে দেবে। যদি আমরা এখানে আরো বেশ কিছু রিস্ক যদি আমরা ডিসকাশন করি, মানে সবচেয়ে যেটা বড় রিস্ক মানে ব্যাপারটা হচ্ছে ধরুন এই যে মডেলটা, মানে ধরুন অর্ডার গ্রোথ আছে, মানে কোম্পানির বক্তব্য যে অর্ডারের গ্রোথ আছে, মানে আমাদের কাছে অর্ডার আসছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে এই যে যারা ডেলিভারি পার্টনার, সেই ডেলিভারি পার্টনারের সংখ্যা কিন্তু দিনের পর দিন কিন্তু একটা স্কুইজ হচ্ছে। আর সব থেকে বড় কথা যে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বহু ডেলিভারি বয় আছে, মানে যারা আপনার বাড়িতে খাবার পৌঁছে যায় তারা কিন্তু পার্ট টাইম কাজ করে। দেখবেন সকালবেলা জোম্যাটো মানে ডেলিভারি কাজ করছে জোম্যাটো বা ব্লিঙ্কিটের, বিকেলবেলা কিন্তু তারা অন্য কাজ করছে। তার কারণ হচ্ছে এই যে সেগমেন্টটা, মানে তারা যে এই যে ডেলিভারি বয়, তাদের জন্য এই যে বিজনেসটা এরা পার্ট টাইম হিসাবে নিয়েছে কিন্তু এক্সট্রা ইনকামের জন্য। বহু লোক কিন্তু এর উপর ফুল টাইম ডিপেন্ডেন্ট নয়। মানে তাদের যে ফুল টাইম আর্নিং সেটা কিন্তু এর উপর ভিত্তি করে আসে না।
ফলে কিন্তু এই ডেলিভারি বয়ের কিন্তু ঘাটতি আছে। তো আগামী দিনে যদি এই ১০ মিনিটে যদি আপনাকে ডেলিভারি দিতে হয়, তাহলে আপনার ডেলিভারি মানে প্রচুর পরিমাণে গিগ ওয়ার্কার যারা, সেই প্রচুর পরিমাণে কিন্তু গিগ ওয়ার্কারদের নেটওয়ার্ক দরকার। আদারওয়াইজ আপনি কিন্তু ১০ মিনিটে কিন্তু ডেলিভারি দিতে তারা পারবে না। ১০ মিনিটে ডেলিভারি দেওয়া কিন্তু সম্ভব হবে না। এবং এখানেও কিন্তু তারা বেশিরভাগ পার্ট টাইম কাজ করছে। কেন পার্ট টাইম কাজ করছে? কারণ অন্যান্য যে কাজ, সেখান থেকে তাদের ইনকাম বেশি হয়। তো জোম্যাটোর ডেলিভারি বয় হয়ে তারা সেই লেভেলে ইনকামটা করতে পারে না। তো বেসিক্যালি কিন্তু এখানে এটা একটা প্রবলেম যে যদি কিনা এই যে গিগ ওয়ার্কার, যে সমস্ত গিগ প্লাস আপনি যদি ফলো করেন লাস্ট ১-১.৫ বছর ধরে বা ২ বছর ধরে অনেক এরকম নিউজ আসবে, দেখবেন যে প্রচুর গিগ মানে এই যে তাড়াতাড়ি ফুড ডেলিভারি দিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক মানে ফুড ডেলিভারি বয় তাদের কিন্তু অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। নানা রকম মানে বেপরোয়া ওই যে তাড়াতাড়ি করে গাড়ি চালাতে গেলে যেগুলো হয় সেই সমস্ত হয়েছে। তো সুতরাং অনেক কিন্তু এখানে কিন্তু সমস্যা আছে এই ডেলিভারি বয় নিয়ে যে সমস্যাটা, সেটা একটা সমস্যা। ২য় সমস্যাটা হচ্ছে দেখবেন আপনি যখনই এই ধরনের প্ল্যাটফর্মে অর্ডার করবেন, এখানে কিন্তু না মানুষ ডিসকাউন্ট খোঁজে। মানে যে কম ডিসকাউন্ট দেবে তার থেকেই মাল কিনবে। ধরুন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করবেন। সেম প্রোডাক্ট ধরুন ইনস্টামার্টেও পাওয়া যাচ্ছে, ব্লিঙ্কিটেও পাওয়া যাচ্ছে, জেপ্টোতে পাওয়া যাচ্ছে। তো যেখানে দেখবেন আপনি কমে পাবেন, ডিসকাউন্টে পাবেন, আপনি জেনারেলি সেখান থেকে কিনবেন। তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এই যে কোম্পানি যে বেচছে, আপনি ধরুন ম্যাগি কিনছেন। ম্যাগিটা তো কোম্পানির প্রোডাক্ট না। আপনি ম্যাগি যখন ইনস্টামার্টের থেকে কিনুন আর ব্লিঙ্কিট থেকে কিনুন আর জেপ্টো থেকে কিনুন, ম্যাগি, ম্যাগি। সেম ম্যাগি আপনি খাবেন। তো সুতরাং এখানে যে কোম্পানি প্রোডাক্ট বেচছে সেটা কিন্তু তাদের নিজস্ব কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট না। এখানে কিন্তু কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। ফলে ব্যাপারটা হচ্ছে এখানে কাস্টমারের স্টিকিনেস কম। যেখানে কোনো কোম্পানি ধরুন এমন কিছু প্রোডাক্ট বেচে যেটা হচ্ছে তার নিজস্ব প্রোডাক্ট, যার একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে। তো সেখানে কিন্তু কাস্টমার স্টিক করে। মানে ধরুন আজকে কোকোকোলা আর একটা ধরুন লোকাল ড্রিংক। তো কোকোকোলা যে খায় সে ৳২-১ কমের জন্য কোকোকোলা ছাড়বে না। কিন্তু এখানে আপনি কিন্তু যে প্ল্যাটফর্ম থেকে কিনুন সেখানে আপনার একটাই বিষয় যে কে আমাকে কমে দিচ্ছে। এখানে কিন্তু কোনো ইউনিক প্রোডাক্ট আপনাকে তারা বেচছে না। বেচছে কিন্তু অন্য কোম্পানির প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট যে কমে দিচ্ছে আপনি সেখানেই পাবেন। সুতরাং এখানে কাস্টমার স্টিকিনেস কিন্তু কম। এইটাই হচ্ছে এই ব্যবসার কিন্তু সবথেকে বড় রিস্ক। তো ওভারঅল আমি যেটা বলতে চাইলাম এই বিজনেসের মধ্যে, তবে হ্যাঁ, একটা জিনিস যেটা লাস্ট ২ বছরে কিন্তু বিজনেসে কিন্তু কোম্পানি অনেক কিন্তু নতুন চেঞ্জ করেছে। মানে গত ২ বছর আগে আমরা যখন এই ব্যবসাটা ট্র্যাক করতাম তখন দেখেছিলাম যে তারা কি করতো, বেসিক্যালি তাদের মানে সেলস গ্রোথ কিন্তু ছিল। রেভিনিউ তাদের গ্রোথ করতো কিন্তু প্রফিটে কিন্তু গ্রোথ আসতো না। তার কারণটা হচ্ছে বেসিক্যালি তারা কি করতো ওই যে মানে যে বিশেষ করে ধরুন এই যে ব্লিঙ্কিটের যে ব্যবসাটা, ব্লিঙ্কিটের ব্যবসাটা আগে ওই জোমাটোর মতোই ছিল যখন শুরু হয়েছিল। মানে জোমাটো কি করে এক দোকান থেকে খাবার নেয় নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেয়। তো ব্লিঙ্কিট কি করতো বিভিন্ন রকম যে মুদিখানা আছে কিছু মুদিখানা লোকাল মুদিখানার সাথে টাই আপ ছিল। সেখান থেকে মাল নিত এবং আপনার ঘরে পৌঁছে দিত। তো এই মডেলে কি হতো কোম্পানির রেভিনিউ গ্রোথ হতো কিন্তু কোম্পানির কিন্তু কোনো প্রফিট থাকতো না। মানে কোনো মার্জিনই থাকতো না বেঁচে। তারা কি করলো লাস্টে যে না সরাসরি যে সমস্ত কোম্পানি ধরুন আপনি একটা ব্রিটানিয়ার প্রোডাক্ট অর্ডার করছেন তাদের প্ল্যাটফর্মে। তো ব্রিটানিয়া কোম্পানির সঙ্গে কিন্তু জোম্যাটো ডাইরেক্ট কন্ট্রাক্ট করে একদম ব্রিটানিয়া থেকে ডাইরেক্ট মাল কিনে তাদের ওয়্যার হাউসে রেখে দিল। এবং বিভিন্ন এরকম ব্র্যান্ড যারা আছে তাদের থেকে ডাইরেক্ট মাল কিনে নিজেদের ওয়্যার হাউসে রাখে এবং ওয়্যার হাউস থেকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে ডেলিভারি করে দেয়। তো এই মডেলে শিফট করে যাওয়ার পরে কিন্তু কোম্পানির কিন্তু মার্জিনে কিন্তু আগের থেকে আমরা দেখছি এই যে এখন যে গ্রোথ আছে সেটা। তো ওভারঅল যদি আমি কোম্পানির ডিসকাশন করি, কোম্পানিতে অপরচুনিটি তো অবশ্যই আছে। এই মুহূর্তে যদি আমি দেখি, প্লাস কোম্পানিতে কিন্তু বেশ কিছু রিস্কও আছে। তো সুতরাং এটা হচ্ছে মানে আমি যদি বলি সেটা কিন্তু হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম। কারণ আমরা দেখেছি কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বিশাল জায়গায় চলে গেছিল। সেখান থেকে কিন্তু ভ্যালুয়েশন পড়ে গেছে। তারপরে হচ্ছে তাদের যে সিইও যে ছিল আ নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তিনি মানে রিজাইন করেছে, তার জায়গায় যে আরেকজন সিইও হয়েছে। তো মোটামুটি এই শেয়ারের কিন্তু সবথেকে বড় কিন্তু মানে বেশ কিছু কিন্তু রিস্কও রয়েছে এই সমস্ত জিনিস নিয়ে। তো এটা হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম। আপনারা যদি প্রপার ভ্যালুয়েশন এ মানে নিজেদের রিসার্চ করে সঠিক ভ্যালুয়েশন এ যদি এখানে এন্ট্রি করতে পারেন, তাহলে কিন্তু সেখানে গ্রোথ মানে অপরচুনিটি রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনি ডিসেন্ট রিটার্ন বানাতে পারেন। কিন্তু এটাও আবার হ্যাঁ, যদি আপনি ভুল সময়ে যদি ঢোকেন, তাহলে কিন্তু আপনার মানে কিন্তু মানে পোর্টফোলিও কিন্তু ডাউন মানে যে আপনি নিচ্ছেন মানে যে আপনি শেয়ারটা কিনছেন সেটা কিন্তু অনেকটা ডাউন সাইড এ চলে আসতে পারে এবং সেটা রিকভার করতেও কিন্তু আপনার ভীষণ টাইম লেগে যেতে পারে। তো সুতরাং হচ্ছে আপনি আপনার রিস্ক এবং রিওয়ার্ড মানে এনালিসিস করে এবং ওভারঅল যে সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সামনে ভিডিওতে শেয়ার করলাম, সেগুলোর ভিত্তিতে আপনি নিজের নিজস্ব ইনভেস্টমেন্ট ডিসিশন নিন এবং ফার্দার রিসার্চ করুন। অন্ধভাবে কিন্তু YouTube ভিডিও দেখে কিন্তু স্টক কিন্তু নেবেন না। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো শেষ করার আগে যেটা মানে বলার সেটা হচ্ছে সবার সঙ্গে, নিজের বন্ধুদের সঙ্গে, নিজের ফ্যামিলির সঙ্গে কিন্তু ভিডিওটাকে শেয়ার করুন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। তো আপাতত এইটুকুই। ভালো থাকবেন।